গুড মর্নিং ফ্রেন্ডস, রাকেশ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। দেখেছো বিছানার অবস্থা, ছেলে স্কুলে গেছে, বই খাতা সব এভাবে ফেলে রেখে গেছে। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, এখন টাইম হচ্ছে 8:45। ছেলে স্কুলে গেছে 7টার দিকে, ওর 7টার সময় গাড়ি এসেছিলো। আর আমি এখন বেরোচ্ছি, আমি বাড়ির থেকে বেরোবো 8টার দিকে, 8:30টার সময় টাইম দেওয়া আছে স্কুলে। তো চলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এত কুয়াশা পড়ছে, এত ঠান্ডা পড়ছে, তো যেতেও ইচ্ছা করছে না। শুধু মোজাটা পরবো, বাকি সব কিছুই পরে নিয়েছি। মোজাটা পরবো ভেবেছিলাম, মোজাটা পরবো না, কিন্তু এত ঠান্ডা যে না পরলে হবে না। তো চলো মোজাটা পরে বেরিয়ে পড়ি। আর আজকে সারাটা দিনের ভিডিওটা তোমরা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাই, দেখতে থাকো। টুপি মোজা এগুলো আমার পরতে একটুও ভালো লাগে না, আমার মনে হয় এগুলো পরলে পুরো কার্টুন কার্টুন লাগে। তবু আজকে পরতে হচ্ছে, আজকে যেহেতু সকালে স্কুলে যাচ্ছি। আর অন্যদিন 10টার সময় যাই, টুপি মোজা এগুলো পরে যায় না, কিন্তু সোয়েটার চাদর এগুলো তো নিতেই হয় যেহেতু শীতের সময়। আর এখন তো এই সপ্তাহখানিক ধরে, সপ্তাহখানিক বলতে প্রায় 2 সপ্তাহ মতন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, বাইরে বেরোনোই যাচ্ছে না। তো চলো বেরিয়ে পড়লাম স্কুলে। আজকে বাইরেটা ভালোই কুয়াশা পড়েছে, দেখো পিছনটা কেমন কুয়াশা। তো চলো স্কুলে চলে এসেছি। স্কুলে এখন নেতাজির ছবিতে মালা পরানো হচ্ছে, জায়গাটা একটু সাজানো গোছানো হলো, বার্থডে বলে কথা, তাই চারিদিকে একটু বেলুনও টাঙানো হয়েছে। তো চলো আমরা পতাকাটা তুলে নিই। আর এই পতাকা উত্তোলন, তারপরে হচ্ছে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি পতাকা যখন উত্তোলন করা হয়, মনের ভিতরে একটা আলাদা ফিলিংস আসে। আর সেটা ছোটোর থেকেই আসে, যখন স্কুলে যেতাম। আর এখন তো নিজেই স্কুলে আসি, তখন পড়তে যেতাম, এখন পড়াতে আসি। তো এটাই হচ্ছে পার্থক্য। তো চলো আজকের দিনটা আমরা এইভাবে সেলিব্রেশন করলাম। স্কুল থেকে বাড়ি গিয়ে আজকে যাব হচ্ছে মায়ের বাড়ি। তো সকালবেলায় দিদি ফোন করেছিল ওখানে যাওয়ার জন্য। আজকে যেহেতু 23শে জানুয়ারি, স্কুল ছুটি দুপুরবেলায়, তো বললো আজকে আয় সবাই মিলে একসাথে, একটু অনেকদিন দেখাও হয়নি, তার জন্য স্কুল থেকে বেরিয়ে আমরা ওখানে বেরিয়ে যাব। ছেলে স্কুল থেকে বাড়ি আসবে, ছেলের আসতে যেহেতু দেরি হয়, ছেলের তো আসতে 1 ঘন্টা টাইম লাগে। তারপর ছেলে আসার পর সকালবেলা একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। আর বাড়িতে গিয়ে তো রান্না করতে হবে। রান্না বলতে মিস্ত্রি কাকার জন্য, পিসি শাশুড়ি, তারপরে অরিও, ওরা থাকবে, ওদের জন্য ভাত তরকারি এগুলো রান্না করে আমরা খাবো না, আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো বেরিয়ে পড়বো। তো চলো এখন বাচ্চাদের হচ্ছে বাচ্চাদের দিয়ে ফুল টুল দেওয়া হচ্ছে, আর আমাদের স্কুলের কাকু কিছু বক্তব্য দিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা আজকে তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো। চাকরি উনি করেননি, চাকরি না করে আমার ফোনটাও পাচ্ছে, স্বাধীনতার জন্য কাজ করবে এই পণ করে নেমেছিল। প্রথম দিকে উনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং কংগ্রেসে থেকে গান্ধীজির সাথে আন্দোলন করে দেশ স্বাধীন করবে এই চিন্তা ভাবনা তিনি করেছিলেন। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে উনি অনুভব করেছিলেন যে এই নরমপন্থী এই যে আন্দোলন অনশন, এইভাবে করে ইংরেজরা কিছুতেই তাদের স্বাধীন হতে দেবে না। স্বাধীনতা যদি অর্জন করতে হয় সেটা কিভাবে করতে হবে, সেটা ওদের সাথে লড়াই করে করতে হবে। ওয়েল করে করে তেল দিয়ে দিয়ে কিছুতেই ওরা স্বাধীনতা দেবে না, ছিনিয়ে নিতে হবে, স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। সেই জন্য উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমার হাতটা কাঁপছে ঠকঠক করে। ভারতবর্ষ ছেড়ে, এই দেশ ছেড়ে সৈনিক আর্মির দল তৈরি করেছিলেন। সেই দলটার নাম ছিল আজাদ হিন্দ ফৌজ। সেটা গঠন করে সেখানে ওই জাপানে বসেই ভারতবর্ষের একটা স্বাধীন সরকার তৈরি করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষের এই গভর্নমেন্ট তৈরি হলো, আগামী দিনে এরাই দেশকে দেখবে। তারপরে ভারতবর্ষর দিকে এগিয়ে এসেছিলেন যুদ্ধ করে ইংরেজদের হারাবে বলে সেই দল নিয়ে, কিন্তু নানান রকম প্রতিকূল পরিস্থিতির জন্য তিনি আমাদের সেই যুদ্ধে সাকসেসফুল হতে পারেননি। তার কারণ আমাদের দেশ থেকে এক শ্রেণীর লোক, তারা এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মহান প্রয়াস, এই মহান প্রয়াসের উল্টো দিকে ছিলেন। তারা বিশ্বাস করতেন যে এই স্বাধীনতাটা জোর করে শক্তি দিয়ে লড়াই করে আনা যাবে না, ওদের সাথে আলোচনার টেবিলে বসে স্বাধীনতা আমাদের নিতে হবে। কিন্তু উনি জানতেন যদি এই কুড়িয়ে পাওয়া স্বাধীনতা, যে স্বাধীনতা নিজেদের ছিনিয়ে নিতে পারবো না, সেই স্বাধীনতা যদি ওরা দেয়
তাতে দেশ কিন্তু কোনোদিন সমৃদ্ধ হবে না। কিন্তু আমরা যদি ওদের থেকে স্বাধীন হই তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে। দেশ যখন ভাগ হয়, এই দেশ যখন স্বাধীন হয়, তার আগে ইংরেজরা অনেক শর্ত দিয়ে আমাদের এই যে বিরাট ভারতবর্ষ তাকে টুকরো টুকরো করে দিয়েছিল। পাকিস্তান একটা অংশ করে দিয়ে গেছিল। এটা ওদের চাল ছিল, ব্রিটিশদের চাল, যে এত বড় সাম্রাজ্য একসাথে যদি একটা থাকে সারা বিশ্বের মধ্যে এক সময় বিরাট জায়গা নেবে, আমরা তখন হয়তো এদের সাথে পারবো না। সেই জন্য ভারতবর্ষকে দুটো ভাগ করে দিয়েছিল। এইসব জিনিস উনি মানতে পারতেন না, সেই জন্য এদের সাথে বিরোধ ছিল। যাই হোক, উনি এখনো অমর, কারণ আমাদের ভারতবর্ষের কেন কোনো গভর্নমেন্ট আইনতভাবে এখনো স্বীকৃতি দিতে পারেনি যে উনি ওই দিনই ওই বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কিন্তু এটা বলে, তাই কোনো ইতিহাসে কোনো বইতে তার মৃত্যু দিবস বলে কিছু এখন লেখা থাকে না, কিন্তু উল্লেখ থাকে, কথিত আছে যে ওই দিন ওইটা হয়। এর জন্য অনেক কমিশন হয়েছে, অনেক কিছু হয়েছে। এক কমিশন বলেছে যে ওটা ওই দিন কোনো ওখানে বিমান ওঠেইনি, ওই বন্দর থেকে কোনো বিমান যায়নি, কোনো বিমান ক্র্যাশ হয়নি। আবার কেউ কেউ বলছে এটা হয়েছে। আর লাস্ট অবধি নাকি তার ওই সেই চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দিরে নাকি সেখানে রাখা আছে, সেটা ভারতবর্ষের গভর্নমেন্টকে দিতে চেয়েছিল, ভারতবর্ষের গভর্নমেন্ট সেই চিতাভস্ম নিতে অস্বীকার করেছিল। ওইটা একটা বিতর্কিত বিষয় ছিল। যাই হোক, আর এর ব্যাপারে আর বিশেষ কিছু বললাম না, এটুকু বলেই আমার আজকের এই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দুই একটা আমি একদম রেডি। এখন টাইম হচ্ছে দুপুর 1:30। স্কুল থেকে বাড়ি এসে রান্না বান্না সেরে সবাইকে খেতে দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। তো সেটা তো তোমাদের সকালবেলাতে বলেছি যে আজকে মায়ের বাড়ি যাব। তো বেরিয়ে পড়লাম। আমরা 3 জন খাইনি, বাকি সবাইকে খেতে টেতে দিয়ে তারপর বেরিয়েছি। আর আজকে 23শে জানুয়ারি ছুটির দিনের প্রোগ্রামটা আমাদের এইরকমই আছে। দুপুরবেলায় মায়ের কাছে খাওয়া দাওয়া করব, দিদি আসবে, জামাইবাবু আসবে, সবাই একসাথে বসে আড্ডা গল্প ইত্যাদি হবে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি ফিরবো। এটা হচ্ছে আমাদের ছুটির দিনের প্রত্যেকটা ছুটির দিনেই, মানে প্রত্যেকটা বলতে সানডে ছুটির দিনটা তো আলাদা, এই রকম ছুটির দিনে আমাদের এরকমই প্ল্যান থাকে। তো চলো, চলে এসেছি। আর এসে চুল টুলগুলো তো একদম যাতা অবস্থা। তো শীত শীত করছিল, তার জন্য হাজব্যান্ডের সোয়েটারটা পরে নিলাম। এই সোয়েটারটা জ্যাকেটের ভিতরে পরে এসেছিলো। আমার জ্যাকেটটা তো খুলে রেখেছি, কারণ জ্যাকেট পরার মতন অতটা শীত এখন করছে না। তো ভাবলাম কি পরবো, তো চাদর গায়ে দিয়ে তো আমি অনেকক্ষণ থাকতে পারবো না। আর চাদর পরে বিরক্ত লাগে, একটু সোয়েটার পরলে বেশ কমফোর্টেবল বোধ হয়। তো এখন বসে বসে দিদির জন্য ওয়েট করছি। দিদি এখনই চলে আসবে। দিদি আসার পর জানি না ক্যামেরা অন করতে পারবো কিনা, কারণ গল্পে মগ্ন হয়ে গেলে হয়তো আর ক্যামেরা অন করা হবে না। তো চলো বন্ধুরা, এখন দিদির জন্য ওয়েট করি। দিদি আসুক, তারপর কি হয় না হয় তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করব। তো চলো, এটাই মনে থাকে না যে ক্যামেরা অন করব। তো ক্যামেরা অন করা আমার আর হয়নি। আমি এখন বাড়ি চলে এসেছি। এখন টাইম হচ্ছে রাত্রি 9:30। তো কি করব, মনেই ছিল না ক্যামেরা অন করার কথা। তো চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন টাইম হচ্ছে রাত্রি 9:30। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, বাইকে করে আসলাম, পুরো ঠান্ডাতে জমে গেছি। তো খাওয়া দাওয়া করে এসেছি, রাত্রে আর খেতে লাগবে না। শুধু মিষ্টি কাকার খাবার নিয়ে এসেছিলাম, মিষ্টি কাকাকে দিয়ে দিয়েছি। অরিওর জন্য ভাত ছিল, অরিওকেও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। তো চলো, আজকেকার সারাটা দিনের ভিডিও জানি না কেমন হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।